আচ্ছা, ভারতের বিভিন্ন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখলে কি কখনো একটা জঙ্গলের মতো মনে হয়, যেখানে প্রত্যেকটা ব্যবসা যেন নিজের নিজের ভাষায় কথা বলছে, আর তার ফলে তৈরি হচ্ছে বিরাট বিভ্রান্তি। তো চলুন আজ এই বিশৃঙ্খলা থেকে স্বচ্ছতার দিকে একটা সফর করা যাক, আর ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের নিয়মগুলো সহজ করে বুঝে নেওয়া যাক। ব্যাপারটা ঠিক কেমন সেটা বুঝতে একটা ছোট্ট গল্প শোনা যাক। তিন বন্ধু, অনুরাগ, বিবেক আর স্নেহাশিস, তিনজনই একদম একই ধর্মের ব্যবসা চালায়, পরিশ্রমও করে একই রকম। কিন্তু মজাটা হলো, বছরের শেষে যখন লাভের খাতা খোলা হলো, তখন দেখা গেল এক অবাক করা ছবি। দেখুন, অনুরাগ লাভ করেছে ৫০ লক্ষ টাকা, বিবেকের লাভ হয়েছে ২০ লক্ষ, আর স্নেহাশিস তার তো উল্টে ১০ লক্ষ টাকার লোকসান। ভাবার বিষয় হল, একই ব্যবসায় একই পরিশ্রমে এমন আকাশ-পাতাল তফাৎ কি করে সম্ভব? এই যে অবস্থা, এতে একজন ইনভেস্টর বা ব্যাংক কার ওপর ভরসা করবে বলুন তো? আসলে এখানেই লুকিয়ে আছে আসল সমস্যাটা। এই পুরো বিভ্রান্তির মূল কারণ হল কোনো একটা নির্দিষ্ট রুল বুক বা নিয়মাবলীর অভাব। অনুরাগ, বিবেক, স্নেহাশিস প্রত্যেকেই নিজের মতো করে হিসেব কষছিল। আর এই জঙ্গলরাজকে একটা নিয়মের মধ্যে বাঁধতেই জন্ম হল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের। বেশ, রুল বুক তো বানানো হলো, কিন্তু প্রশ্ন হল, এই রুল বুকটা বানায় কারা? এর পেছনে কিন্তু একটা বেশ গোছানো প্রক্রিয়া আছে। প্রথমে আইসিআইআই, মানে আমাদের দেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সর্বোচ্চ সংস্থা, তাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড বা এএসবি একটা খসড়া তৈরি করে। তারপর আইসিআইয়ের কাউন্সিল সেই খসড়াটা অনুমোদন দেয়। আর একদম শেষে কর্পোরেট বিষয়ক মন্ত্রক, মানে এমসিএ, কোম্পানিদের জন্য বিজ্ঞপ্তি জারি করে এই নিয়মগুলোকে আইনত বাধ্যতামূলক করে দেয়। তবে এখানে একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সেটা দেশের আইনের ওপরে যেতে পারে না। যদি কোনো স্ট্যান্ডার্ড আর ধরুন কোম্পানি আইন বা ইনকাম ট্যাক্স আইনের মধ্যে কোনো বিরোধ বাধে, তাহলে সবসময় আইনই জিতবে। এটাকে একটা গোল্ডেন রুল হিসেবে ধরে নিতে পারেন। তো নিয়মকানুন তো বানানো হলো, কিন্তু তার মানে কি এই রুল বুকটা দেশের সব ব্যবসার ওপরই লাগু হবে? না, ঠিক তা নয়। উত্তরটা পাওয়ার জন্য যে কোনো ব্যবসাকে ৩টে সহজ প্রশ্নের একটা টেস্ট পাশ করতে হয়। প্রথম প্রশ্নটা হল, স্ট্যান্ডার্ড টি ওই সংস্থা বা এন্টারপ্রাইজের ওপর প্রযোজ্য? নিয়মটা খুব সোজা। যদি কোনো সংস্থার কাজকর্মের এক ফোঁটা অংশ বাণিজ্যিক, মানে কমার্শিয়াল হয়, সেটা কোম্পানি, ফার্ম বা ট্রাস্ট যাই হোক, তাহলে তার পুরো কাজকর্মের উপরেই স্ট্যান্ডার্ড লাগু হবে। যেমন ধরুন একটা এনজিও আছে, যারা শুধু ডোনেশন নেয়, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। কিন্তু যদি সেই এনজিও একটা ছোট্ট বইয়ের দোকানও চালায়, ব্যাস, তাহলে কিন্তু তাদের পুরো কাজকর্মের উপরেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লাগু হয়ে যাবে। এরপর দ্বিতীয় টেস্ট, স্ট্যান্ডার্ডটা কি নির্দিষ্ট কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য প্রযোজ্য? সব স্ট্যান্ডার্ড তো আর সব স্টেটমেন্টের জন্য বানানো হয়নি। যেমন ধরুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 বা AS3, এটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য। এখন আইন যদি বলে যে কোনো ছোট সংস্থাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতেই হবে না, তাহলে তাদের AS3 নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। আর একদম শেষে ৩ নম্বর প্রশ্নটা হল, স্ট্যান্ডার্ডটি কি কোনো নির্দিষ্ট ফিনান্সিয়াল আইটেমের জন্য প্রযোজ্য? এটা তো আরও সোজা। ধরুন AS11-এর কথা, যেটা ফরেন এক্সচেঞ্জ রেট নিয়ে কাজ করে। এখন কোনো ব্যবসার যদি ডলার বা ইউরোতে কোনো লেনদেনই না থাকে, তাহলে তাদের জন্য AS11-এর কোনো অস্তিত্বই নেই। সিম্পল। এতক্ষণ তো আমরা বেসিক নিয়মগুলো বুঝলাম, এবার আসা যাক একটা বিরাট আপডেটের কথায়। একটা বড়সড় পরিবর্তন এসেছে, যেটা এই বছর, মানে ১ এপ্রিল ২০২৪ থেকে লাগু হয়ে গেছে। এতদিন নন কোম্পানি সংস্থা, মানে পার্টনারশিপ ফার্ম বা ট্রাস্টগুলোকে ৪টে জটিল লেভেলে ভাগ করা হতো। ব্যবস্থাটা ছিল বেশ গোলমেলে। সেই সব জটিলতা দূর করে এখন আনা হয়েছে একদম সহজ দুটো ভাগ। এক হলো MSME, মানে মাইক্রো, স্মল এবং মিডিয়াম সাইজড এন্টিটি, আর বাকি সবাই হলো লার্জ এন্টিটি বা বড় সংস্থা। তাহলে একটা নন কোম্পানি সংস্থা কখন MSME হিসেবে ধরা হবে? এর জন্য ৫টা শর্তই একসঙ্গে পূরণ করতে হবে। ১. সংস্থাটি স্টক এক্সচেঞ্জে লিস্টেড নয়। ২. এটা কোনো ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্স্যুরেন্স কোম্পানি নয়। ৩. এর টার্নওভার ২৫০ কোটি টাকা বা তার কম। ৪. এর মোট লোন ৫০ কোটি টাকা বা তার কম। আর ৫. এটা অন্য কোনো বড় সংস্থার হোল্ডিং বা সাবসিডিয়ারি নয়। খেয়াল রাখতে হবে, এই ৫টা শর্তের প্রত্যেকটা পূরণ করতে হবে। তো এত সব শর্ত মেনে MSME হওয়ার লাভটা কি? আসল সুবিধাটা হলো ছাড়, মানে নিয়মকানুন মেনে চলার চাপ বা কমপ্লায়েন্সের বোঝা অনেকটাই হালকা হয়ে যায়। বেশ কিছু জটিল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে এদেরকে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে।
যেমন ধরুন, এদেরকে আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে AS3 বানাতে হয় না। ব্যবসার কোন শাখা থেকে কত লাভ হলো সেই সেগমেন্ট রিপোর্টিং বা AS17-এরও কোনো দরকার নেই। এমনকি আর্নিং পার শেয়ার বা EPS সেটাও ক্যালকুলেট করতে হবে না। ভাবুন একবার, ছোট সংস্থাগুলোর জন্য এটা কি বিরাট একটা স্বস্তির ব্যাপার। তবে হ্যাঁ, সুবিধার সাথে কিছু নিয়মও আসে। এমএসএমইদের তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে পরিষ্কার করে লিখে দিতে হয় যে তারা এমএসএমই। এখানে একটা বেশ মজার নিয়ম আছে। ধরুন, একটা বড় সংস্থা ছোট হয়ে এমএসএমই হলো, সে কিন্তু সঙ্গে সঙ্গে ছাড় পাবে না। তাকে টানা 2 বছর এমএসএমই থাকতে হবে। কিন্তু যদি উল্টোটা হয়, মানে একটা এমএসএমই যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু ছাড় সঙ্গে সঙ্গে বন্ধ, আর সব নিয়মকানুন তক্ষুনি লাগু হয়ে যাবে। আর হ্যাঁ, কোন কোন নিয়মে ছাড় নেওয়া হচ্ছে সেটাও জানাতে হবে। এই তো গেল নন কোম্পানিদের কথা, মানে পার্টনারশিপ ফার্ম বা ট্রাস্টের মতো সংস্থাগুলোর কথা। এবার চলুন দেখি কোম্পানিদের জগতে কি নিয়ম। এদের জন্যও কিন্তু ছাড়ের ব্যবস্থা আছে, শুধু সিস্টেমটা আর নামটা একটু আলাদা। এখানেও অনেকটা একই রকম দুটো ভাগ। একদিকে আছে নন এসএমসি, মানে বড় কোম্পানিগুলো, যাদের জন্য কোনো ছাড় নেই, সব নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আর অন্যদিকে আছে এসএমসি, মানে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড কোম্পানি। এদের জন্য কিছু ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এসএমসিদের জন্য বেশ কিছু ছাড় আছে, যেমন নন কোম্পানি এমএসএমইদের মতোই এদেরও সেগমেন্ট রিপোর্টিং বা AS17 মানতে হয় না। আর্নিং পার শেয়ার বা AS20-র ক্ষেত্রে ডাইলিউটেড EPS দেখানোটা এদের জন্য ঐচ্ছিক, মানে দেখাতেও পারে নাও পারে। এছাড়াও AS28-এর মতো কিছু জটিল স্ট্যান্ডার্ডে এরা তুলনামূলক সহজ পদ্ধতি ব্যবহার করতে পারে। মূল কথা হলো, জটিল হিসেব নিকাশ আর প্রচুর তথ্য দেখানোর চাপটা এদের জন্য অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? সে এমএসএমই হোক বা এসএমসি, বড় সংস্থা হোক বা ছোট, এত সব নিয়ম, ছাড় আর ভাগাভাগির পেছনে আসল উদ্দেশ্য কিন্তু একটাই, আর সেটা হলো প্রত্যেকটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেন একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়, মানে হিসাবের খাতাটা যেন একটা সত্যিকারের স্বচ্ছ আর পরিষ্কার ছবি তুলে ধরে। এমন একটা ছবি যার উপর সবাই, মানে ইনভেস্টর থেকে শুরু করে সরকার, সবাই যেন চোখ বন্ধ করে ভরসা করতে পারে। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন। প্রত্যেকটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট একটা গল্প বলে। এই নিয়মকানুনের জঙ্গল পেরিয়ে আসার পর এখন শুধু ভেবে দেখার সময় যে আর্থিক গল্পটা বলা হচ্ছে সেটা কি ওয়াকেই সত্যি।